সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, অর্থনীতির বড় চালিকা শক্তি প্রবাসী আয়। বাংলাদেশে গত মাসে ইতিহাসের সর্বোচ্চ প্রবাসী আয় পাওয়া গেছে। এটি দায়বিহীন অর্থনীতির ডলার যোগান হিসেবে চিহ্নিত। বিদেশে দক্ষ বাংলাদেশিদের চাহিদাও রয়েছে। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি ইমিগ্রেশন বিশেষজ্ঞ কাজী শিহাব। কাজী শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে ডাকার জন্য। আমরা আলোচনাটা আপনার ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করতে চাই। আপনি কানাডায় আছেন বেশ অনেক দিন। একটু বলবেন যে আপনার এই প্রবাস জীবনটা কিভাবে শুরু হলো? আসলে প্রথমত শুরু হয়েছিল যে কানাডা, আপনি জানেন যে ওখানে স্কিল ইমিগ্রেশনের বেশ একটা বিশাল চাহিদা আছে। তো এক সময় যখন আমার মনে হলো যে ঠিক আছে, আমার যেই ব্যাকগ্রাউন্ড আছে একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে একটা সুযোগ নেওয়াই যায় যে ইমিগ্রেশনের যাওয়া যায় কিনা। তো সেখান থেকে মূলত ইচ্ছাটা আসলো এবং দেখতাম যে বন্ধু বান্ধব অনেকেই ওখানে চলে গেছে এবং তারা ভালো করছে। সেই জায়গা থেকে আসলে আগ্রহটা আসে। তো পরে আমি এক্সপ্রেস এন্ট্রি যে প্রোগ্রামটা আছে হাই স্কিল ইমিগ্রেশনের, সেই থ্রুতে সেই মিডিয়ামে আমি আসলে ওখানে যাই। এভাবেই জার্নি শুরু। এখন ওখানে আছি, ইমিগ্রেশন নিয়ে কাজ করছি। আমি কানাডার একজন রেগুলেটেড ক্যানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট, RCIC IRB। সো এখন মূলত ইমিগ্রেশন নিয়ে যেই মানুষ যারা আসেন, যারা আগ্রহী যেতে চাচ্ছেন বা ওখানে যাওয়ার পরে হয়তো তাদের কোনো ধরনের সেবা প্রয়োজন, সো এখন এই বিষয়টা নিয়ে কাজ করছে। কানাডা তো এগুলোকে অগ্রাধিকার দিচ্ছে এবং প্রায়োরিটি দিচ্ছে অনেক দিন। একটু বলবেন যে বাংলাদেশিরা এই যাবৎকালে আসলে কী পরিমাণ বাংলাদেশি সেখানে দক্ষ হিসেবে আছেন বা পেশাজীবী হিসেবে আছেন, একটু সংখ্যাটা যদি একটু বলেন আপনি যেগুলো নিয়ে কাজ করেন। স্পেসিফিক ক্যাটাগরি বেস হয়তো দিতে পারবো না, বাট 2023-এর সর্বশেষ যেই নাম্বারটা আমাদের কাছে ছিল, আনুমানিক 1 লাখের কিছু উপরে বাংলাদেশি কানাডাতে এই মুহূর্তে আছেন। অধিকাংশই আমি বলবো হাই স্কিল ইমিগ্রেন্ট, বাট এর মধ্যে আরও হয়তো ট্রেড স্কিল যারা ভোকেশনাল কাজ করেন, ধরেন কুক, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এই ধরনের যারা স্কিলে আছে তারাও আছে। টেম্পোরারি রেসিডেন্ট যদি স্টুডেন্টদের কথা বলি, সেখানে বেশ ভালো একটা সংখ্যা কানাডাতে পড়াশোনা করছে বাংলাদেশ থেকে, যারা হয়তো পরবর্তীতে তাদের পড়াশোনা শেষ করে ক্যানাডিয়ান জব মার্কেটের অভিজ্ঞতা নিয়ে তারা হয়তো পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্ট হবে। সো এই নাম্বারটা ক্রমবর্ধমান একটা নাম্বার। সো যেটা বললাম যে 2023-এর সর্বশেষ সমীক্ষা অনুযায়ী 1 লাখের কিছু বেশি আছে। তো হয়তো গত 2 বছরে এটা ডেফিনেটলি আরও বেড়েছে। আপনি বলছিলেন যে উচ্চ দক্ষ পেশাজীবী যারা, তাদের চাহিদাটা একটু বেশি এবং তারা এই সুযোগটাও বেশি নিয়েছে। মানে এর মধ্যে আসলে কোন কোন খাত পরে একটু যদি ডিটেল আউট করেন আমাদেরকে। এটা কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা কীরকম আমি বলি, এটা সময়ের সাথে পরিবর্তিত হয়। মূলত যে তাদের যেই লেবার মার্কেটটা আছে, সেই লেবার মার্কেটটা ওরা প্রতি বছর, প্রতি কোয়ার্টারে ইনফ্যাক্ট অ্যাসেস করে যে আমার এই মুহূর্তে কোন খাতটাতে দক্ষ শ্রমিক প্রয়োজন বা স্বল্প দক্ষের শ্রমিক প্রয়োজন। সেই অনুযায়ী তারা তাদের ইমিগ্রেশন সিস্টেমটাকে ঢেলে সাজায়। আমি যদি হাই স্কিলের কথা বলি, হাই স্কিলে বিভিন্ন পেশার আছে, ইঞ্জিনিয়ার আছে, আইটি সেগমেন্টের আছে, হেলথ প্রফেশনে আছে। আমি নিজে যেমন আমি ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, সো শিক্ষকতার পেশায় যারা ছিলেন স্কুলে বা ইউনিভার্সিটিতে তারা গিয়েছে। আবার ফার্মাসিস্ট ছিল, সো এখন এটা ব্যাংকিংয়ে যারা ছিল তারাও গিয়েছে। সো এটা মূলত সেই সময়ে কোন ধরনের দক্ষতার লোক প্রয়োজন কানাডাতে, সেটার উপরে বেস করে তারা ওইভাবে নিয়েছে। বর্তমান সময়ে যদি বলি, বর্তমান সময়ে হাই স্কিল ইমিগ্রেশনে এখন মূলত যেই জায়গাটাতে ফোকাস দেওয়া হচ্ছে, একটা হলো আইটি, ইঞ্জিনিয়ারিং কিছু সেগমেন্ট আছে, স্টেম যেটা আমরা বলি, স্টেমটা এখন প্রায়োরিটি দেওয়া হচ্ছে, হেলথ প্রফেশনালদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং ট্রেড স্কিলেরটা এখন অনেক বেশি ডিমান্ড আছে, বিকজ কানাডার মার্কেটে এখন ট্রেড স্কিলের মানুষের প্রয়োজন অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে হাই স্কিলে এই মুহূর্তে তারা একটু লিমিটেড ফোকাস আছে, বাট ট্রেড স্কিলে তারা বেশি ফোকাস করছে বর্তমান পরিস্থিতিতে। ভবিষ্যতে হয়তো এটা আবার চেঞ্জ হতে পারে। কানাডা তো মানে অনেকটা আগ্রহ দেখিয়ে আসলে এই যে দক্ষ লোকজন নিয়েছে। তো এখন তো অর্থনীতিতে অনেকটা সংকটই বলা চলে। এখন আপনারা যারা আছেন তারা অনেকেই কি একটু বিপদের মধ্যে আছেন? জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে যেহেতু, কিভাবে একটু চিত্রটা বলবেন আসলে কি? আচ্ছা, আমি যদি ইনফ্লেশনের কথা বলি, যেটা মুদ্রাস্ফীতির বিষয়টা, হ্যাঁ, সেটা ডেফিনেটলি ইম্প্যাক্ট করছে। কিছু কিছু জব মার্কেটে আমি বলবো যে ছাঁটাই হচ্ছে, সেটা হয়তো আপনার নিউজে অনেক কিছু ইনফরমেশন পাচ্ছেন। তবে ঢালাওভাবে যদি আমি এটা বলতে পারবো না যে সবাই খুব খারাপ অবস্থায় আছে বা কাউকে হয়তো ইম্প্যাক্ট করছে না, ইম্প্যাক্ট করছে। এবং সেটা মূলত কোন সেগমেন্টে করছে, তারা কিভাবে বিজনেসটা, এটা মূলত ডিপেন্ড করছে যে যেই বিজনেস তার বিজনেস রান করছে, সেই বিজনেসে তারা দেখে যে আমার কোন সেগমেন্টটা এখন অপরিহার্য,
সেই সেগমেন্ট অনুযায়ী তারা যেভাবে কাজ করতে যাচ্ছে, হ্যাঁ কিছু কিছু কোম্পানিতে ছাঁটাই হচ্ছে। কাজের আমি বলবো যে কাজ পাওয়াটা কানাডাতে একটু কঠিন হয়ে গেছে, তার মানে এরকম না অসম্ভব। এখানে মূলত যে জিনিসটা কাজ করে সেটা হলো যে আপনার সফট স্কিল এবং কোর স্কিল আমরা যেটা বলি, মানে নির্দিষ্ট কাজের যে দক্ষতা সেটা, এবং সফট স্কিল যেমন কমিউনিকেশন স্কিল, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এই ধরনের যে স্কিলগুলো আছে প্রয়োজনীয়, সেই স্কিলটা যদি আপনি শো করতে পারেন, আমি বলবো যে এখনও মানুষ চাকরি চেঞ্জ করছে, হয়তো একটা চাকরি চলে গেছে আবার আরেকটা চাকরিতে যাচ্ছে, বাট মুদ্রাস্ফীতির কারণে আমি বলবো যে হ্যাঁ কিছু স্ট্রাগল অবশ্যই আছে, বাট আমি বলবো মানিয়ে নিচ্ছে, ওভারঅল ওইভাবে ইম্প্যাক্ট হয়তো করছে না। তবে নতুন যারা যাচ্ছেন, সেটা হতে পারে স্টুডেন্ট বা স্কিল ইমিগ্রেন্ট বা ভিজিট ভিসায় হয়তো যাচ্ছেন, যারা ওয়ার্ক পারমিট পাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য যেহেতু এটা একটা কমপ্লিটলি কালচারাল শক বলতে পারেন, যে এক ধরনের কালচার থেকে আরেক ধরনের কালচারে যাওয়া, ওইখানকার লেবার মার্কেটকে বোঝা, এই বিষয়গুলো যদি কেউ খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে, আমি বলবো তাহলে তার জন্য ট্রানজিশনটা অনেক ইজি। মূলত যারা নতুন যাচ্ছেন তাদের স্ট্রাগলটা একটু বেশি হয়। তারা তো একসময় মানে দক্ষ পেশাজীবীদের ডেকে নিয়েছে, এখন যেহেতু সংকট, এখন অনেকটা উল্টো পথে হাঁটছে। স্থায়ী এবং অস্থায়ী যারা ইমিগ্রেন্টে আগ্রহী তাদের জন্য বেশ নীতিমালারও বেশ কিছু পরিবর্তন এনেছে। একটু বলবেন যে আসলে কি কি পরিবর্তন তারা আনছে? ইমিগ্রেশনের ক্ষেত্রে আমি 3টা সেগমেন্টে বলি। হ্যাঁ, প্রথমত ইমিগ্রেশন, স্কিল ইমিগ্রেশন যেটা আছে সেটা বলি, যেটা শুরুতে বলেছিলাম যে হাই স্কিল ইমিগ্রেশনে তারা খুব স্পেসিফিক হয়ে যাচ্ছে ক্যাটাগরি বেসড ড্রতে। একটা হলো স্টেম বেসড, যেখানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ এই জায়গাগুলো আছে। তারপরে অংশটা আসছে হেলথ কেয়ার প্রফেশনাল, এখন বেশ বড় একটা ডিমান্ড আছে, আপনারা জানেন যে হেলথ সেক্টরে প্রচুর ডিমান্ড আছে স্কিল ইমিগ্রেন্টদের, সেই জায়গাটা কভার করা হচ্ছে। ট্রেড স্কিল যদি আমি বলি, যে ধরেন কনস্ট্রাকশন ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, এরা যদি বেশ ভালো কোনো সার্টিফিকেশন বা স্কিল অভিজ্ঞতা নিয়ে যেতে চায়, এদের জন্য আমি বলবো কানাডা এই মুহূর্তে খুব ভালো একটা সুযোগ আছে, বিকজ এই জায়গাটায় এখন আমাদের লেবার মার্কেটে বেশ বড় একটা শর্টেজ আছে। আর এছাড়া যদি বলি স্টাডি পারমিট থেকে যারা মূলত পিআর হওয়ার চেষ্টা করছেন, তাদের ট্রানজিশনের ক্ষেত্রে আমি বলবো যে অনেক ধরনের নীতিমালা পরিবর্তন করা হয়েছে, যেটা আমি বলবো যে অ্যাপারেন্টলি বাইরে থেকে কঠিন মনে হয়, আমি বলবো যে অ্যাজ এ ক্যানাডিয়ান আমাদের দিক থেকে এটা জরুরি ছিল। আচ্ছা, আমি লিমিটেশনের জায়গাটা বলি, যে স্টাডি করে আগে মোটামুটি ধরে নিত যে আমি কানাডায় স্টাডি করতে যাচ্ছি, পড়ালেখা শেষ করে একটা অভিজ্ঞতা নিয়ে আমি মোটামুটি ধরে নিতে পারি আমি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারতাম। এখন সেই জায়গাটা যেটা বলছি যে ক্যাটাগরি বেসের জায়গাটা চলে আসে। সো আপনি হয়তো খুব জেনারেল লাইনের একটা এমবিএ করতে যাচ্ছেন, এমবিএ করে আপনার জন্য ইমিগ্রেন্ট হওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি ধরেন একটু আইটি বেস যান, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে যদি আইটি বেস, সাইবার সিকিউরিটি হতে পারে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, এই ধরনের যে জায়গাগুলো যেটা বর্তমান পৃথিবীতেই চাহিদা অনেক বেশি, সেই জায়গাগুলো নিয়ে যারা পড়ছে, আমি বলবো তারা কিন্তু পড়ালেখা শেষ করেই মার্কেটে ঢুকে যেতে পারছে। একটু হয়তো চ্যালেঞ্জ ফিল করছে, বাট তারা পাথওয়েটা পেয়ে যাচ্ছে। জেনারেল লাইনে যদি কেউ পড়তে যায় তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এছাড়া আগে আরেকটা বিষয় হলো যে আগে ধরেন স্টুডেন্ট গেলেই আমরা কিন্তু যারা ম্যারিড ছিলেন, একটু এজ ম্যারিড ফ্যামিলি আছে, তারা কিন্তু একসময় চাইলেই স্টুডেন্ট হিসেবে তাদের ফ্যামিলিদেরকেও ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যেতে পারতেন। এখন যে নতুন নীতিমালা আসছে, সেখানে সব প্রোগ্রামে আপনি গেলে, বিশেষ করে কলেজ প্রোগ্রামগুলোতে গেলে, আপনি সব প্রোগ্রামে আপনি আপনার স্পাউসকে নিতে পারবেন না। স্টাডি পারমিটের আরেকটা যেই দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট বলি, যে আপনি পড়ালেখা শেষ করার পরে আপনাকে স্টাডি টেনিওর অনুযায়ী 2 বছর, 1 বছর বা 3 বছরের ওয়ার্ক পারমিট দেয়, যে আপনি কানাডায় কাজ করতে পারবেন অভিজ্ঞতা অর্জনের জন্য। সেই জায়গা থেকে এখন যেটা নতুন নিয়ম করা হয়েছে, যে আপনি যদি কাজের কিছু টিয়ার ক্যাটাগরি আমরা বলি, যে 0, 1, 2, 3, 4, 5 এরকম 5টা ক্যাটাগরি করা আছে। তো যদি আপনি টিয়ার 0 এবং 1, যেটা টপ লেভেল ক্যাটাগরি, এই 2টা ক্যাটাগরিতে থাকেন, তাহলে আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, টিয়ার 2 এবং 3 যে ক্যাটাগরিটা আছে, এখানে আপনার কথার কথা এখানে 500টা জবের ক্যাটাগরি আছে, কিন্তু বর্তমানে কানাডা সরকার এই 500টাকে প্রাধান্য না দিয়ে ওখানে খুব লিমিটেড স্কোপ করেছে। ধরে নেন হয়তো 200 বা 300 ক্যাটাগরিকে বলে দেওয়া হচ্ছে, এই ক্যাটাগরির স্টুডেন্টরা আপনার তাদের স্পাউসদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসতে পারবেন, বাকিরা কিন্তু পারছেন না। টিয়ার 4 এবং 5, যেটা একেবারে নিচের দিকের ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে তারা স্পাউস বা ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যেতে পারবেন। এখন কথা হলো, স্পাউস নিয়ে যাওয়া বা না যাওয়ার মধ্যে যদি আমি বলি যে বেনিফিটটা কি বা এটা অসুবিধাটা কোথায়, সুবিধাটা হচ্ছে যে আপনি যখন যাচ্ছেন, আপনার স্পাউসও কিন্তু ক্যানাডিয়ান ওয়ার্ক প্লেসের সাথে কিন্তু একটা অভিজ্ঞতা হচ্ছে, তার একটা অ্যাসিমিলেশন হচ্ছে। যদি না নিয়ে যেতে পারেন, তখন দেখা যায় যে আপনি হয়তো পিআর হবেন কিনা সেটা নিশ্চয়তা কিন্তু এখনো দেওয়া যাচ্ছে না, যেহেতু সিস্টেমের পরিবর্তন হচ্ছে। পয়েন্ট সিস্টেমের, ইমিগ্রেশন সিস্টেমে আপনি যদি পয়েন্ট ভালো তুলতে না পারেন, তখন দেখা যায় যে আপনার ওয়াইফ যদি কাজের পারমিশন না পায়,
আপনি স্টুডেন্ট হিসেবে যে কাজের পারমিশন পাচ্ছেন, যে ইনকামটা করছেন, ওইটা দিয়ে আপনার পুরো পরিবারকে চালানো খুব কষ্ট হয়ে যাবে। আমি বলবো যে কাইন্ড অফ অসম্ভব। সেই জায়গা থেকে আপনাকে যখন কোনো স্টুডেন্ট যায়, আমরা যখন কাউকে কনসালটেশন করি, আমরা ওই পরিস্থিতিগুলো তাদেরকে আগে থেকে বলে দিই যে আপনি ওখানে স্টুডেন্ট হিসেবে গেলে 24 ঘন্টার কাজের পারমিশন পাবেন। আপনি ধরে নেন যে এই 24 ঘন্টা কাজ করে যে ইনকামটা হবে, যদি আপনার স্পাউসকে নিয়ে যান, আপনি কিন্তু ওই টাকাটা আপনি ইনকাম করতে পারেন, যেটা আপনার বাড়ি ভাড়ায় যাবে, আপনার অন্যান্য খরচ, জীবন জীবিকার যে খরচগুলো আছে সেই খরচগুলো আপনি ইনকাম করে কুলাতে পারবেন না। তো তখন আমরা বলি যে আপনি স্পাউস নিয়ে আসার থেকে না নিয়ে আসাটা আপনার জন্য ভালো। এখন প্রত্যেকের নিজস্ব কিছু পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতি অনুযায়ী তারা সিদ্ধান্ত নেন। আপনি বলছিলেন যে এই যে ইমিগ্রেশন প্রক্রিয়ায় তারা কিছুটা কড়াকড়ি আরোপ করেছে, নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলো আসলে কানাডা কেন আনার দরকার মনে করলো? অনেকেই বলে যে কানাডার নাগরিকরা এখন মনে করছে যে এতদিন যে নীতিমালা ছিল সেটি আসলে তাদের জন্য কিছুটা হিতে বিপরীত হয়েছে, তাদের যে সুযোগ সুবিধা সেগুলো সীমিত হয়েছে। ব্যাপারটা কি আদৌ তাই? এখানে যদি আমি বিশদভাবে দেখতে চাই, প্রথমত কানাডা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটা দেশ। কানাডার যে জনসংখ্যা আছে সেটা দিয়ে কানাডার লেবার মার্কেটকে কভার করাটা সম্ভব না। সো স্বাভাবিকভাবে কানাডার যে পলিসি আছে সেই পলিসিতে আমাকে বাইরে থেকে ইমিগ্রেন্ট নিয়ে আসতেই হবে, সেটা হাই স্কিল হোক, ট্রেড স্কিল হোক বা লো স্কিল হোক। এখন সমস্যা হলো যে একটা সময়ে ইমিগ্রেশন নীতিমালাটাকে একটু শিথিল করা হয়েছিল এই জায়গাটা, ম্যান পাওয়ারের যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা ফিল আপ করার জন্য। তো দেখা গেছে যে শুধু এটার পাশাপাশি আরও কিছু হয়তো করাপশনের জায়গা ধরা পড়েছে, আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে জেনেছেন। তো সেই জায়গাগুলো যখন তারা নিয়ে কাজ করা শুরু করলো, তারা দেখলো যে নীতিমালার কিছু কিছু জায়গা যদি তারা অ্যাডজাস্ট করার চেষ্টা করে, যেটা ক্যানাডিয়ান ইকোনমি এবং ক্যানাডিয়ান পপুলেশন এবং ক্যানাডিয়ান জব মার্কেটের উপরে আননেসেসারি প্রেশার ক্রিয়েট করবে না, সেই প্রেক্ষিতে আসলে এই নীতিমালাগুলো নিয়ে আসা। সো মূলত যেটা আমি যদি বলি যে ক্যানাডিয়ানরা কি ভাবছেন, তার থেকে আমি বলবো যে নীতিমালার শিথিলতার কারণে হয়তো দেখা যায় যে কিছু ঘটনা ঘটে গেছে যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন পরবর্তীতে না ঘটে, এই জন্যই পুরো বিষয়টাকে আসলে ঢেলে সাজানো। এবং এটা আমি বলবো যে এর পরেও, ঢেলে সাজানোর পরেও, যারা সত্যিকার প্রার্থী, যাদের যোগ্যতা আছে, শর্ত পূরণ করার যেই বিষয়টা থাকে সেটা করতে পারছে, তারা কিন্তু ভিসা পাচ্ছে। আগে যেটা হয়তো ঢালাওভাবে অনেকে পেয়ে যাচ্ছিল, সেই জায়গাটা একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর ক্যানাডিয়ানরা আমি বলবো যে এই পলিসিটাকে তারা স্বাগত জানিয়েছে, বিকজ এটা আলটিমেটলি ক্যানাডিয়ানদের জন্য বেনিফিশিয়াল। তার মানে এই না যে ইমিগ্রেশন একেবারে বন্ধ হয়ে গেছে বা স্টাডি পারমিট দেওয়া হচ্ছে না, একেবারে দেওয়া হচ্ছে, একটু শক্তভাবে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হচ্ছে যে তারা ক্যানাডিয়ান ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে সেভাবে। আপনি বলছিলেন যে একেবারে সত্য এবং সত্যিকার প্রার্থী যারা, তাদের ব্যাপারে আসলে কোনো কড়াকড়ি না, সেটি নেই। গুঞ্জন আছে যে আসলে তার মানে এরকম তথ্য তাদের কাছেও আছে যে আসলে অনেক মিথ্যা তথ্য দিয়ে অনেক ইমিগ্রেন্ট হচ্ছে। একটু বাংলাদেশ কি এই কাতারে আছে কিনা, বাংলাদেশের ব্যাপারে তাদেরকে আসলে মনোভাবটা কি, বাংলাদেশের মানুষও কি এরকম কোনো মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তিকে প্রশ্নমুখে ফেলেছে কিনা, এরকম নজির আছে? আচ্ছা, এটা বলতে গেলে অনেক বিষয় আছে, তো আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি। প্রথমত একটা জিনিস মাথায় রাখবেন যে পৃথিবীতে কোনো কিছুই 100% পারফেক্ট না। সো 5% 10% এররের জায়গা কিন্তু থাকবেই। এখন সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে যখন তারা পরীক্ষা নিরীক্ষা করে কাউকে ভিসা দিচ্ছে, হ্যাঁ, ওরাও কিন্তু মানুষ, হ্যাঁ, সো সেখানে 5% 10% ভুল হওয়ার সুযোগ থাকে। এখন ঢালাওভাবে যদি যে বিষয়টা আপনি বলছেন, আমি যদি একটু 1-2 বছর পেছনে যাই, যে ইমিগ্রেশন শিথিলতার বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাঁ, সেখানে হয়তো এমন কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় হয়ে গেছে যেখানে হয়তো যাদের যাওয়ার কথা ছিল না তারা কিন্তু হয়তো ভিসা পেয়ে গেছে। এখন এটা আমি আসলে তাকে দোষ দিই না, কারণ ইমিগ্রেশন অথরিটি তাকে ভিসা দিয়েছে, যে কারণে তারা যেতে পারছে। তো সেখানে আমি বলবো যে এটা আসলে আমি বলবো ইমিগ্রেশন যে সিস্টেমের বা ভেরিফিকেশনের যে সিস্টেমটা, সেটার কিছুটা ব্যর্থতা আমি তাদেরকে দিব, কারণ আপনাকে আমি ভিসা না দিলে তো আপনি আসতে পারবেন না। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভিজিট ভিসায় যে অ্যাসাইলাম ক্লেমের যে বিষয়টা, যেটা আমরা খবরে বিভিন্ন সময় শুনি, হ্যাঁ, এটা বেশ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল, যেটাকে নিয়ন্ত্রণ করতেই মূলত ইমিগ্রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, যে কড়াকড়ি আরোপের কথা বললেন সেটা। অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি বলবো যে একেবারে ঘটছে না সেটা বলাটা ঠিক হবে না, ঘটছে। সেক্ষেত্রে যেটা হয় বিশেষত, যে যখন আপনাকে ভিসা দিয়ে দেওয়া হচ্ছে, আপনাকে হয়তো যাচাই করা হচ্ছে না যে আপনার ভাষা দক্ষতা কেমন, আপনার কাজের দক্ষতা কেমন। আর ফেক কাগজের যে বিষয়টা বললেন, আনফর্চুনেটলি বাংলাদেশ থেকে এটা প্রচুর হয়।
বাংলাদেশে এখন আমি বলবো যে ওই মাশরুমের মতো প্রচুর এজেন্সি আছে যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে, যদিও তারা আনঅথরাইজড, আনলাইসেন্সড। সেক্ষেত্রে তারা যেটা করে অধিকাংশ ক্ষেত্রে আমরা যখন আমাদের কাছে ক্লায়েন্টরা আসে তাদের সাফারিংস নিয়ে আসে, তখন আমরা দেখি যে মূলত ব্যাংক সলভেন্সির যে বিষয়টা থাকে এটা নিয়ে তারা ম্যানিপুলেশন করে। এটা একটা হয়। দ্বিতীয়ত হয় যে অনেক সময় তার হয়তো ডকুমেন্ট ঠিক থাকে না, সেই ডকুমেন্টগুলো তারা ম্যানিপুলেশন করে, এবং তার মধ্যে হয়তো কিছু মানুষ ভিসা পেয়ে যাচ্ছে, তারা ওখানে চলে যাচ্ছে, যেহেতু তাদের ওই যোগ্যতা বা স্কিলটা নেই, তখন তারা ওখানে যাওয়ার পরে ডেফিনেটলি ওখানে সাফার করেন। হয়তো জব পেতে চাচ্ছেন কিন্তু উনি ইংরেজি ভাষাই জানেন না। সো আপনি যখন ইংরেজি ভাষাভাষী একটা দেশে যাবেন, সেই দেশের ভাষা আপনি জানবেন না, স্বাভাবিকভাবে আপনার জন্য কাজ পাওয়াটা কিন্তু এত সহজ হবে না। মূলত যেটা হয় যে এই জায়গাটাতে আমি একটু বলবো যে আমরা যারা আরসিআইসি আছি, যারা রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট আছি, তারা কিন্তু এই জিনিসগুলো আমরা তুলে ধরি। আর এজেন্সির যে বিষয়গুলো বললাম বাংলাদেশে যেটা অহরহ ঘটে যায়, এজেন্সিগুলো আসলে মূলত করে কি যে এদের কাছে গেলে ওরা যেটা 3টা টার্ম আমরা শুনেছি। একটা হচ্ছে ভিসা গ্যারান্টি, যে আগে ভিসা পরে টাকা। তো মানুষ চিন্তা করে কি যে আচ্ছা আমার তো 10,000 50,000 টাকার বেশি খরচ হচ্ছে না, পরবর্তীতে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা যেটা চাচ্ছে আমি দিয়ে দিব যদি ভিসা হয়। এইভাবে তারা মানুষদেরকে প্রলোভন দেখাচ্ছে, এটা একটা আছে। রিসেন্ট সময়ে আরও 2টা জিনিস শুনেছি। একটা হচ্ছে বডি কন্ট্যাক্ট, যে এইসব এজেন্সির মধ্যে যারা প্রতারক শ্রেণী আছে তারা কিভাবে জানি তাদেরকে ইমিগ্রেশন পার করে দেন, এটা আমি শুনেছি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। আরেকটা বিষয় আছে হচ্ছে রিচ পেমেন্ট বলে আরেকটা টার্ম আমি শুনেছি। সেটা হচ্ছে তাদের সাথে নাকি এরকম এগ্রিমেন্ট হয় যে তাদেরকে ভিসা ম্যানেজ করে দেওয়া হবে, এবং তারা যখন ওই নির্দিষ্ট দেশে পৌঁছাবে, এক্ষেত্রে আমি ক্যানাডার কথাই বলি, ওই নির্দিষ্ট দেশে পৌঁছানোর পরে বাংলাদেশ থেকে তাদেরকে টাকাটা হ্যান্ড ওভার করে দেওয়া হয়। এবং এই ধরনের যে অ্যারেঞ্জমেন্টগুলো হয়, এখানে আপনারা মনে করেন 25, 30, 40 লাখ টাকার কন্ট্রাক্ট হয়। এই ধরনের মানুষগুলো যখন যায়, যদি তাদের যোগ্যতা না থাকে, তারা যখন ওই দেশে যায়, সে তো টাকাটা এখানে দিয়ে দিল, এখন ওখানে যে যদি সে তার যোগ্যতা দিয়ে কাজ না পায়, তাকে তো কোনোভাবে সার্ভাইভ করতে হবে। তখন তারা করে কি যে ওখানেও আমি বলবো যে ক্যানাডা মানে ওখানে সবাই সৎ না, ওখানেও প্রতারক আছে। তারা করে কি এদেরকে কুপরামর্শ দেয় যে অ্যাসাইলাম ক্লেম করো। এখন তারা যখন অ্যাসাইলাম ক্লেম করলেও কিন্তু আপনাকে ওখানে যারা লয়ার আছে বা কনসালটেন্ট আছে তাদের কিন্তু বেশ ভালো অ্যামাউন্ট একটা আপনাকে কনসালটেন্সি ফি বা সার্ভিস চার্জ দিতে হয়। এখন সেটা আমি যদি কথা ধরে নিই যে 5 লাখ বা 10 লাখ টাকা বাংলাদেশি টাকায়, ডলারে তো যেটা অনেক অল্প শোনায়, তো ধরেন কথা আমি যদি 10 লাখ টাকা যদি বলি যে তাকে দিতে হবে, তো একটা মানুষ এখানে তো 30 লাখ টাকা দিয়ে ওখানে যাচ্ছে, তারপরে তাকে ওখানে আবার লয়ারের চার্জ দিতে হচ্ছে। কোনো ঝামেলা হলে তখন এই খরচটা হয়তো আবার বেড়ে যেতেও পারে। তো এইভাবে তারা কিন্তু অর্থনৈতিকভাবে তো এখানে সাফার করছে, নিজের দক্ষতার অভাব এবং ভাষা দক্ষতার অভাবে ওখানে যে চাকরি যখন পাচ্ছে না, তখন কিন্তু খুব মানবেতর জীবন অনেকেই ওখানে জীবনযাপন করছে। আপনি বলছিলেন যে মানে ইমিগ্রেশন প্রক্রিয়া কিভাবে অনিয়মের কথা শোনা যায়, যদিও তথ্যপত্র নেই সেটি। এই যে যারা রাজনৈতিক আশ্রয় চাচ্ছে গিয়ে দেশটিতে ঘুরতে গিয়ে, তাদের তো কিছু নথিপত্র তৈরি করতে হয়। ইমিগ্রেশন পার হওয়ার একটি প্রক্রিয়ার কথা বললেন, আরও বেশ কিছু নথিপত্র, সবাই তো আসলে এই নথিপত্র পাওয়ার কথা না। তার মানে এই কাগজপত্রগুলো কি তৈরি করে দিচ্ছে দেশের কোনো চক্র? আচ্ছা, এখন এখানে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে যখন আমরা প্রতারণার বিষয়টা নিয়ে কথা বলতে চাই, তখন কিন্তু প্রতারণার জায়গাটা বাংলাদেশে এত গভীরে চলে যায়, সেগুলো নিয়ে আসলে কথা বলতে গেলে দেখা যাবে অনেক সময় লেগে যায়। বাট আমার অভিজ্ঞতাতে আমি বলবো হ্যাঁ, আমরা দেখেছি এমন অনেক ডকুমেন্ট তাদেরকে বানিয়ে দেওয়া হয় যেটা আসলে তাদের লিগ্যালি তাদের কাছে আসলে থাকার কথা না, বা তার যে যোগ্যতা সেই যোগ্যতার সাথে ওই কাগজটা কিন্তু যায় না, কিন্তু তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিছু আমি বলবো যে প্রতারক শ্রেণীরা যখন প্রতারণা করে, তারা কিন্তু আমি বলবো যে অনেক সময় তারা কিন্তু একটা সিন্ডিকেট ম্যানেজ করে। সো সিন্ডিকেটে ওই নেটওয়ার্কের যারা কাজ করেন, তারা দেখা যায় বিভিন্ন জায়গার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কর্নারে বিভিন্ন মানুষ যোগাযোগ রাখেন, এবং সেটা অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে যে হয়তো ক্যানাডার কেউ আছেন, যে ক্যানাডিয়ান কেউ আছেন, সে হয়তো ওই কাজটা বাংলাদেশ থেকে তার নেটওয়ার্কের লোকজনকে দিয়ে করাচ্ছেন, এরকমও আমরা শুনেছি। তো বিষয়টা আপনি যদি বলেন যে কাগজপত্রের প্রতারণা, সেটাও হচ্ছে, টাকা পয়সার প্রতারণা হচ্ছে। এর বাইরে যেটা আমরা জানি না বা জানতে পারি না, অধিকাংশ ক্ষেত্রে আপনি ধরেন যে 70-80% ক্ষেত্রে কিন্তু মানুষ বাংলাদেশেই থেকে যাচ্ছে, প্রতারণার শিকার হচ্ছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই যে মানুষটা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশে যাওয়ার জন্য, সে কিন্তু যেতে পারে না। এই প্রতারক শ্রেণী কিন্তু বাংলাদেশেই প্রতারণা করছে অধিকাংশ, এবং যারা প্রতারিত হচ্ছে, এরা প্রতারিত হয়ে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতেও পারে না। তো আমি যদি বলি যে ধরেন যদি 1000 লোক প্রতারণার শিকার হয়, তার মধ্যে হয়তো আপনার 10 থেকে 50 জন যারা হয়তো কোনোভাবে বিদেশে যেতে পারে,
অধিকাংশই কিন্তু যেতে পারে না। একটু বলবেন যে একটু এই ইমিগ্রেশনের বাইরে একটু একটা বিষয় একটু আলাপ করতে চাই যে এখন তো যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার সেই পুরনো সম্পর্ক নেই, সেটা সামরিক বলেন, অর্থনৈতিক বলেন বা বাণিজ্যিক সম্পর্ক বলেন। এটি নিয়ে কানাডায় যারা বিদেশি নাগরিক যারা আছেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া, বা এটি বিদেশিদের জন্য কোনো ধরনের নেতিবাচক কোনো পরিস্থিতি তৈরি করছে কিনা? আমি বলবো অ্যাপারেন্টলি সেভাবে হয়তো করছে না। আর এই বিষয়টা আমি বলবো খুবই দুঃখজনক। এবং তবে যেটা সবচেয়ে আশার কথা বা ভালো কথা হচ্ছে যে এই বিষয়টাতে পুরো কানাডার যারা জনগণ আছে, ক্যানাডিয়ান যারা আছেন, তারা কিন্তু সবাই একজোট যে কাজটা হচ্ছে এটা খুবই দুঃখজনক। এবং এই ক্ষেত্রে ক্যানাডিয়ানরা কোনো ছাড় দিতে চাচ্ছে না। আর যেটা হয়তো আপনারা দেখছেন যে ট্যারিফ ওয়ার যেটা বলা হচ্ছে, হ্যাঁ সেটা যাচ্ছে, সেটা হচ্ছে। এবং সেই জায়গাতে ক্যানাডিয়ানরা চেষ্টা করছে তাদের নিজেদের অবস্থানটাকে শক্তভাবে ধরে রাখা। আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যে বিষয়টা আছে সেটাকে আমরা সম্মান জানিয়ে আমরা চেষ্টা করছি এই জিনিসটাকে সমাধান করা যায় কিনা, যেটা পলিটিক্যালি বা বায়োল্যাটারাল রিলেশনশিপে সেটা করার চেষ্টা করা হচ্ছে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে আমি যদি বলি, একটা বড় সমস্যা হয়তো হচ্ছে যারা বিশেষ করে অ্যাসাইলাম সিকার, যারা হয়তো কেউ কানাডায় যে ইউএসএ যাওয়ার প্ল্যান করছিলেন বা ইউএস থেকে কেউ কানাডায় আসার প্ল্যান করছিলেন, সেই জায়গাতে এই মানুষগুলো সাফার করছে, আমরা যেটা খবর পেয়েছি বা বিভিন্ন সময়। আর এই মূলত এই ঝামেলাটার কারণে যেটা এখন হচ্ছে যে বর্ডারটাকে, যেহেতু আমরা ল্যান্ড বর্ডারে কানেক্টেড, বর্ডারটাকে অনেক বেশি স্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, যেন যারা ক্যানাডিয়ান আছে বা ক্যানাডাতে হয়তো অ্যাসাইলাম সিক করতে চাচ্ছিলেন বা কানাডায় পৌঁছে তারা ইউএসএতে যেতে চাচ্ছেন, তারা যেন ক্রস বর্ডার এই মুভমেন্টটা করতে না পারে। সো আমি বলবো যে যারা জেনুইন, ধরেন হয়তো স্টুডেন্ট আছে বা বিজনেস ইনভেস্টমেন্টে আছে বা ক্যানাডিয়ান নাগরিক বা পার্মানেন্ট রেসিডেন্ট আছে, তাদের জন্য আমি বলবো এটা আসলে খুব একটা সমস্যা হচ্ছে না। তবে আমেরিকান সরকার যেটা করেছে যে আগে ক্যানাডিয়ানরা চাইলেই কিন্তু ফ্রি মুভমেন্টে থাকতে পারতো এবং অনির্দিষ্টকালের জন্য তারা ওখানে থাকতে পারতেন। এখন যেটা করা হয়েছে যে 30 দিনের বেশি যদি কোনো ক্যানাডিয়ান ইউএসএতে থাকতে যায়, তাদেরকে ফেডারেল গভর্নমেন্টের সাথে রেজিস্টার করতে হবে, যেটা হয়তো আগে প্রয়োজন ছিল না। তো এই জায়গাটা নিয়ে ক্যানাডিয়ানদের মধ্যে আমি বলবো এটা বেশ একটা অসন্তোষ আছে। এবং রিসেন্ট টাইমে যখন একটা হলিডে গিয়েছিল, আমাদের একটা লং হলিডে, সেখানে দেখা গেছে যে এয়ারপোর্ট কাস্টমস, যেটা ইউএস কাস্টমস যে এলাকাটা, এটা পুরোটাই ফাঁকা ছিল। মানে ক্যানাডিয়ানরা ওই আত্মসম্মান থেকে ইউএসএতে যাওয়ার চেষ্টাই করছে না বা যাচ্ছে না। তো আমি বলবো যে এটা দুঃখজনক এবং আশা করি এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যুক্তরাষ্ট্র তো তার ভিসা প্রক্রিয়া কিছুটা কড়াকড়ি আরোপ করেছে, শিক্ষার্থীদেরকেও নিরুৎসাহিত করছে, বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে যুক্তরাষ্ট্রের সরকার যে ব্যয় সেটি কাটছাট করছে। এদিকে কানাডাও কড়াকড়ি আরোপ করছে। যারা আসলে সত্যিকার অর্থেই বিদেশে উচ্চশিক্ষা নিতে চায় তাদের আসলে গন্তব্যটা এখন কি হবে, তারা আসলে কি প্রক্রিয়া আগাবে? যেটা আমি একেবারে শুরুতে বলেছিলাম যে যারা জেনুইন স্টুডেন্ট, এদের জন্য কিন্তু কোথাও কোনো শঙ্কার বিষয় নেই। সেটা আপনি ইউএসএতে বলেন, কানাডাতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, ইউকেতে বলেন। তবে হ্যাঁ, এখন জেনুইন স্টুডেন্ট হলেও সবার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো না, বা হয়তো একজন হয়তো 60 লাখ টাকা খরচ করে পড়তে যেতে পারে, আরেকজনের 60 লাখ টাকা হয়তো অনেক কষ্টে জোগাড় করতে হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে কেউ যদি চিন্তা করে যে আমি বিদেশে পড়তে যাব, সেটা কানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, ইউকে হতে পারে, আমি বলবো যে তাকে আগে একটা রোড ম্যাপ চিন্তা করতে হবে যে আমি কি পড়তে যাচ্ছি, এটার প্রসপেক্টটা কি হতে পারে এবং সেখান থেকে আমার পার্মানেন্ট রেসিডেন্সির পাথওয়েটা কি হতে পারে। তো এই অ্যানালিসিসটুকু নিজেকে করতে হবে বা এই রিসার্চটুকু নিজেকে করতে হবে। আমি বলবো যে সেটা আমি ইউএসএর ব্যাপারে আমি কথা বলবো না, বাট তারপর আমি বলবো যে প্রত্যেকটা দেশের কিন্তু নিজস্ব কিছু ইন্টারনাল পলিসি আছে। এবং আমি বলবো একজন ফরেনার হিসেবে আমি যখন আরেকটা দেশে যাব, আমার উচিত হবে সেই দেশের যে নিয়ম কানুন আছে, সেই দেশের যে ব্যবস্থা আছে, আইন কানুন আছে, আমার জন্য যেগুলো অ্যাপ্লিকেবল, সেটাকে আমি যথাসম্ভব সম্মান করব। আমি যদি চিন্তা করি যে কোনো বিদেশি বাংলাদেশে আসছে, আমি কিন্তু চাইবো সে বাংলাদেশের আইন কানুনকে সম্মান করবে। ঠিক একইভাবে একজন যখন কানাডায় যাচ্ছে বা ইউএসএতে যাচ্ছে, কোনো ক্যানাডিয়ান কালচার যদি কোনো কিছু অ্যাকসেপ্ট না করে, যে এটা ধরা হয় যে এটা ক্যানাডিয়ান কালচারের মধ্যে পড়ে না বা কালচারাল এটিকেটের মধ্যে পড়ে না, আমি চেষ্টা করবো সেটা না করতে। যেমন আমরা হয়তো বাংলাদেশে যেটা অনেক সময় করি, হয়তো যাচ্ছি বাদাম খেতে খেতে খোসাটা রাস্তায় ফেলে দিলাম বা চুইংগাম খেতে খেতে খোসাটা ফেলে দিলাম, যেটা আপনি কানাডায় করতে পারেন না। এখন যখন আপনি এটা করবেন, তার মানে ক্যানাডিয়ানরাই কিন্তু আপনার দিকে এমনভাবে তাকাবে যে আপনি ইউ ডোন্ট বিলং টু দিস সোসাইটি। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন ওখানে। সো আপনি যখন এই ধরনের কাজ করবেন, আপনি কিন্তু আপনার নিজের দেশকে ছোট করবেন। সো মানুষ হিসেবে আমি বলবো যে আমি যখন আরেকটা দেশে যাব, আমি কখনো চাইবো না যে আমার দেশ আমার ব্যবহার বা আমার কাজের জন্য ছোট।
আপনি আবার একটু প্রতারণার প্রসঙ্গে আলাপ করে আপনি বলছিলেন যে বহু মানুষ প্রতারিত হচ্ছে, কিন্তু এগুলো অনেকে হয়তো বা সম্মানের খাতির আসলে প্রকাশ্য করছে না। মানে এই খাতে আসলে সরকারি নজরদারি কিভাবে নিশ্চিত করা দরকার যাতে আসলে এই ধরনের প্রতারণাগুলো ঠেকানো যায়? আমি বলবো সরকার তো অবশ্যই পদক্ষেপ নিতে পারে। তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে আমি ব্যক্তিগত মানুষ হিসেবে যে আমার ক্ষেত্রেও কিন্তু আমার সচেতনতার প্রয়োজন আছে। এখন যখন সচেতনতার কথা বললাম, সেখানে আমি বলবো যে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনারা বেশ বড় একটা ভূমিকা পালন করতে পারেন, যেটা ক্যানাডিয়ান সরকার করছে। আমরা যারা লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্ট আছে, আমাদের কিন্তু একটা অথরিটি আছে যেটাকে আমরা বলি সিআইসিসি। আচ্ছা, সিআইসিসির গত বছরের তথ্য মতে তারা প্রায় 3 মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে, যে আপনাকে যদি ক্যানাডিয়ান ইমিগ্রেশন নিয়ে কাজ করতে হয়, আপনাকে যদি কোনো রিপ্রেজেন্টেটিভ দিতে হয়, এটা ক্যানাডিয়ান ওয়েবসাইটে সরকারিভাবে লেখাই আছে যে তাকে অবশ্যই ক্যানাডিয়ান লয়ার হতে হবে, অথবা যারা আমরা লাইসেন্স কনসালটেন্ট আছে আরসিআইসি তাদেরকে হতে হবে, যদি আপনি টাকার বিনিময়ে সার্ভিসটা নেন। টাকার বিনিময়ে এছাড়া আর কেউ আপনাকে সার্ভিস দেওয়ার জন্য বৈধ না। এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন বিষয় হলো যে এই বিষয়টা যদি আপনি আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের মাধ্যমে আমি এটা প্রচার করতে পারি, সেটা আপনার, আমি বলবো যে অনেকাংশে এটা রোধ করতে পারে। সরকারের জায়গা থেকে কি করতে পারে যেটা আমি বলতে পারি, যেমন ক্যানাডিয়ান সরকার আমাদেরকে রেগুলেটেড করে দিয়েছে। আমার কাজের জন্য আমি যদি কোনো আইনের বাইরে কাজ করি, তারা কিন্তু আমার লাইসেন্স ক্যান্সেল করে দিবে, এবং একই সাথে আমার জন্য ক্রিমিনাল পানিশমেন্টেরও বিষয় আছে। এমনকি কানাডাতে যদি কেউ এরকম থাকে যারা লাইসেন্স ছাড়া ইমিগ্রেশন সার্ভিস দিচ্ছে, এবং এটা যদি প্রমাণ সহ আমাদের যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে সিবিএসএ, তারা যদি ধরতে পারে, তাকে কিন্তু 2 বছরের জেল এবং $1 লাখ জরিমানা পর্যন্ত করা হয়। তো আমি বলবো যে বাংলাদেশ সরকারের থেকে আমি আশা করব যে তারা যদি যে এজেন্সিগুলো আছে, হ্যাঁ, এখন বাংলাদেশে কি আমি চাইলে একটা এজেন্সি রেজিস্টার করে ফেলতে পারি। এখন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সরকার যদি এমন কোনো ব্যবস্থা করে, যেটা মিডল ইস্টের ক্ষেত্রে আপনার ছিল, আমি নামটা ভুলে গেছি, যে তাদের অথরিটির মধ্যে যদি কোনো এজেন্সি হয়, অনলি তারাই আপনাকে সার্ভিসটা দিতে পারবে। আমি বলবো যে বিদেশে শিক্ষা বলেন, ইমিগ্রেশন বলেন, সেই জায়গাতে বাংলাদেশ সরকার যদি এমন কোনো পদ্ধতি নিয়ে আসে যে আপনাকে অবশ্যই একটা লাইসেন্সের ব্যবস্থা করবে, স্পেসিফিক, যে এই লাইসেন্স করলে আপনি এই দেশগুলোর জন্য সার্ভিস দিতে পারবেন, এটা 1 নাম্বার। জবাবদিহিতার জায়গাটা খুব শক্তভাবে রাখতে হবে। তৃতীয়ত হলো যে ধরেন আমি যদি আমেরিকার বিষয়ে কোনো সার্ভিস দিতে চাই, আমাকে ওই বিষয়ের জন্য একটা নির্দিষ্ট মিনিমাম ট্রেনিংয়ের ব্যবস্থা করে। এছাড়া আরও অনেক কিছু বিষয় আছে। তো সেই জায়গাগুলো যদি করানো যায় এবং সেই জায়গাগুলোকে যদি মনিটরিংয়ের আন্ডারে আনা যায়, এবং যেটা আমি বললাম যে আমরা যখন ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে দায়বদ্ধ, আমাদের কাজের জন্য আমার লাইসেন্স ক্যান্সেল হওয়া, ফাইন্যান্সিয়াল পেনাল্টি এবং জেল টাইমের মতো মানে পানিশমেন্টের বিষয় থাকে, আপনি যদি সেটাও এখানে নিশ্চিত করতে পারেন, আমি বলবো যে এই জিনিসগুলো অনেক কমে যাবে। পাশাপাশি আপনারা যারা মিডিয়াতে আছেন, সরকারের পক্ষ থেকে এবং মিডিয়ার পক্ষ থেকে যদি এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হিসাবে, যে আপনার বিদেশ যেতে হলে কী কী জিনিস প্রয়োজন, কাদের কাছে আপনি যাবেন, কাদের কাছে আপনি লিগ্যাল সার্ভিস পেতে পারেন, সেই বিষয়গুলো সচেতনতার জায়গাটা আমি বলবো যে গড়ে তোলা সম্ভব। একটু আমি সবশেষে একটু প্রশ্নটা করতে চাই, যারা আসলে ইমিগ্রেশনে যেতে চায়, সেটা কানাডায় হোক বা কোনো দেশে, একটু বলবেন যে একটু ছোট করে আসলে তাদের জন্য আপনার পরামর্শটা কি প্রক্রিয়ায় তারা হাঁটবে? আমি মূলত প্রথম কথা বলবো যে আমি নিজে একজন কানাডার লাইসেন্স ইমিগ্রেশন কনসালটেন্ট, প্লাস আমি ইউকে সার্টিফাইড এজেন্ট অ্যান্ড কাউন্সিলর। তো যখন আমাদের কাছে কেউ অ্যাডভাইস নিতে আসে, আমি বলবো যে আমি যদি উৎসাহী হয়ে আমি যেতে চাচ্ছি, প্রথম কথা হচ্ছে আমাকে রিসার্চ করা উচিত। কারণ এখন আমাদের গুগল কিন্তু হাতের মুঠোয় আছে, আপনি কিন্তু গুগল করলে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। সো আপনি যখন ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা মিনিমাম নলেজ আসছে যে আমি কি জিনিস আমার প্রয়োজন। বিদেশে যেতে হলে আমি বলবো টাকার বিনিময়ে বিদেশে যাওয়া, উন্নত দেশে যাওয়াটা সম্ভব না, যেটা হয়তো মধ্যপ্রাচ্যে যাওয়া সম্ভব। সো উন্নত দেশে যদি আপনাকে যেতে হয়, আপনি কিভাবে যেতে যাচ্ছেন? স্কিল ইমিগ্রেশনে যেতে যাচ্ছেন, তাহলে স্কিল ইমিগ্রেশনের জন্য আমার কি লাগবে? আমার কাজের দক্ষতা লাগবে, ভাষা দক্ষতা লাগবে, এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এবং সাথে আরও আনুষঙ্গিক বিষয় থাকে, আমি এই শর্তগুলো পূরণ করার সক্ষমতা অর্জন করেছি কিনা বা আমি পারবো কিনা। তখন আমি চাইবো যে এই বিষয়ে যারা লাইসেন্স প্রফেশনাল বা যারা জেনুইন প্রফেশনাল, তাদের কাছে আমি যাব উপদেশের জন্য। এটা হচ্ছে স্কিল ইমিগ্রেশনে। স্টাডিতে যদি যেতে চাই, প্রথমত আমাকে দেখতে হবে যে আমি কি বিষয়ে পড়তে চাচ্ছি এবং স্টাডির পরবর্তীতে আমার লক্ষ্যটা কি, সেই লক্ষ্যে আমি কোন দেশে গেলে সেই লক্ষ্যটা অর্জন করাটা আমার জন্য সহজ হবে, সেই রিসার্চটুকু আমাকে করতে হবে। কারণ আমি একজন স্টুডেন্ট, রিসার্চ ইজ পার্ট অফ মাই স্টাডি। আমি যদি রিসার্চই না এখানে করতে পারি যে আমি কোথায় যাব, কি পড়বো,
সেটার ভবিষ্যৎ কি হবে, তাহলে আমি বলবো যে আমার বিদেশে যাওয়া উচিত না। আমি যদি যেতে চাই আমাকে এইটুকু রিসার্চ করে তারপরে আগাতে হবে। তো আমি বলবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা খুব প্রয়োজন, কি কি শর্ত পূরণ করতে হবে সেটা জানাটা প্রয়োজন, এবং আমি কোন পদ্ধতিতে আগাবো এবং আমার ভবিষ্যৎ কি হবে সেটা মাথায় রেখে আগানোটা আমি বলবো বুদ্ধিমানের কাজ হবে। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নাগরিক টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ইমিগ্রেশন প্রক্রিয়া নিয়ে আলাপ করলাম। বিদেশে কিন্তু বাংলাদেশি দক্ষ জনবলের চাহিদা রয়েছে, কিন্তু অতিথি যেটি বললেন যে এই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু অনেক প্রতারক চক্র আসলে অনেকের সঙ্গে প্রতারণা করছে। আমরা চাই সরকার এ খাতে বাড়তি মনোযোগ দিবে যাতে কেউ প্রতারিত না হয়। ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।